আসসালামু আলাইকুম, আপনারা সব অনেক ভালো আছেন। 17,000 টাকায় বাংলাদেশে আসলো 5G ফোন হিসাবে 6GB র্যাম ও 128GB স্টোরেজ সহ ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসরের পাশাপাশি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও 45 ওয়াটের চার্জার দিয়ে Realme Narzo 70X অর্থাৎ এই ফোনটি। এই ফোনটা কিন্তু গেমিং করে আমাদের কাছে বেশ ভালো লেগেছে, বাট গেমিংয়ের পাশাপাশি এই ফোনটার ফটোগ্রাফি এবং আদার ইউজ করে ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল এই ফোনটার, তার সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মডেলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, ইউজার ম্যানুয়ালস, সফট প্লাস্টিক ব্যাক কভার, 45 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Realme Narzo 70X 5G মোবাইলটি। এই মোবাইলটার বডি এবং ফ্রেম পলিকার্বনেটের তৈরি, তবে যথেষ্ট কম্প্যাক্ট এবং মনে হয় নাই যে পড়ে গেলে ভেঙে যাবে। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল IP54-এর মতো ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন, অর্থাৎ আপনারা পানি, ধুলাবালি, চিটাফোটা এগুলো কোনো কিছু লাগলে এই ফোনটার কিছু হবে না। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করতেছিল। এবং ফোনটা যখন আমরা আউটডোরে ইউজ করতে গিয়েছি কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম পেয়েছি, কারণ এটাতে 950 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তবে অনেক বেশি আমি বলবো না লো ব্রাইটনেস ইস্যুটা, মোটামুটি দুপুরের দিকে ইউজ করতে গেলে কিছুটা লো ব্রাইটনেস লেগেছে আমাদের কাছে। এই মোবাইলটাতে রয়েছিল ডুয়েল স্টেরিও স্পিকার, এবং স্পিকারের সাউন্ডের পারফরমেন্স যথেষ্ট নিট এবং ক্লিন। আমরা লাউডনেসও ভালো পেয়েছি, সাউন্ডের ক্লিয়ারিটিনেসও যথেষ্ট ভালো ছিল। ওভারঅল সাউন্ডের বেস এবং ক্রিসপিনেসও ব্যালেন্স ছিল। এবং এই মোবাইলটার ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস হলো 7.69 মিলিমিটার এবং ওয়েট হলো 188 গ্রাম। সেই সাথে ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও ঠিকঠাক আছে এবং সিঙ্গেল হ্যান্ড একদম কম্প্যাক্ট এবং কমফোর্টেবলভাবেই ফোনটা ইউজ করা যায়। তবে সত্যি কথা বলতে এত বড় ফোন তো আপনাকে 2 হাত দিয়ে ইউজ করতে হবে যদি 100% শান্তিতে ফোনটা ইউজ করতে চান। ফোনটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটাই যেটা আমরা একটু আগে বললাম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড এবং একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকেট পোর্ট। এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 14 UI হিসাবে Realme UI 5.0 ভার্সন UIটা রয়েছে। তার পাশাপাশি আমার হাতে থাকা এই ফোনটা 8GB র্যামের এবং তার পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে এই ফোনটাতে। আর ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে যেটা একেবারে বিরক্তিকর সেটা হলো এই ফোনের ইউআইতে প্রচুর অ্যাডস আছে। আপনারা সবাই জানেন যে রিয়েলমির ফোনের ইউআইতে এখন তারা অ্যাড ইন্টিগ্রেট করেছে, বাট এটাতে প্রচুর অ্যাডস এবং প্রচুর আননেসেসারি অ্যাপস আছে। যদিও অ্যাপসগুলো ধরে ধরে আপনারা ডিলিট করতে পারবেন, বাট ইউআইতে যে প্রবলেম সেটা হলো আপনার কোনো কিছু ইনস্টল করলে, কোনো সেটিং চেঞ্জ করলে একটু পরপর ইউআইতে অ্যাডস আসে, আপনাকে নতুন অ্যাপস ইনস্টল করার জন্য রিকমেন্ড করে, যেটা আমার কাছে কিছুটা বিরক্তিকর লেগেছে। তবে এটা আপনারা কাস্টম সেটিং থেকে কিছুটা কমিয়ে আনতে পারবেন, বাট 100% দূর করতে পারবে না। কিন্তু এমনি ইউআই থেকে আমরা কোনো প্রবলেম পাই নেই, র্যাম ম্যানেজমেন্ট রিলেটেডও ইস্যুস ফেস করি নেই এই ফোনটার ইউআই থেকে, যেটা রিয়েলমির বেশ বড়সড় একটা ইস্যু নর্মালি অনেক ফোনে থাকে, বাট এই ফোনটাতে নাই। এবং কোনো ধরনের কোনো ল্যাগিংসের দেখাও পাই নাই, অনেক এক্সট্রিম ইউজ করে এবং মাল্টিটাস্কিং করে এই ফোনের ইউআই থেকে। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.72 ইঞ্চি সাইজের 120 হার্জ রিফ্রেশ রেট দিয়ে আসা IPS LCD প্যানেলের ডিসপ্লে, এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 392 PPI। এবং এই ফোনটা চিন এবং ভেজেলের কথা বলতে গেলে প্রাইস হিসাবে ঠিকঠাক আছে, বাট চিনটা যদি আরেকটু ছোট হতো আরেকটু ইন্টারেস্টিং লাগতো, বাট আমি আবারও বলতেছি প্রাইস হিসাবে একদম পারফেক্ট আছে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলতে রয়েছিল ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলে রিয়ার প্যানেল হচ্ছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটা ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এই মোবাইলটার ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবি ওঠে, বাট কালার ডিটেলসের একটু ঘাটতি পেয়েছি। স্যাচুরেশনটা আমাদের কাছে একটু কম মনে হচ্ছে, আবার সামটাইমস কিছু কিছু ছবি ওভার স্যাচুরেটেড করে ফেলতে ছিল। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশনটা আমাদের কাছে মোটামুটি লেভেলে লেগেছে। ওভারঅল এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স যদি আমি প্রাইস হিসাবে চিন্তা করি ঠিকঠাক আছে। তার পাশাপাশি ফোনটা দিয়ে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। ভিডিও ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ভিডিও শুট করার সময় আমরা শেকিনেসের দেখা পেয়েছি, কারণ এই ফোনের ক্যামেরাতে ওএস নাই, ওএস থাকলে একটু ভালো হতো, আর এই বাজেটের অ্যাকচুয়ালি কোনো ফোনে ওএস থাকে না। সো ওভারঅল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা পারফরমেন্স বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি ঠিকঠাক আছে।
দেন এই মোবাইলটিতে ছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরার ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি ভালো ছবি ওঠে, প্রপার লাইটে বেশ ভালো ছবি ওঠে, তবে কালার ডিটেলসের ঘাটতি ছিল মেইন ক্যামেরার মতো। তার পাশাপাশি আমরা একটু কালার বুস্টেরও দেখা পেয়েছি আবার কিছু কিছু ছবি তোলার সময়, এবং আমরা পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জটা যথেষ্ট স্ট্রং ভাবে কভার করতে পারি এটা দেখেছি। এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক আছে। ওভারঅল এই ফোনটা সেলফি ক্যামেরা থেকে যদি আরেকটু বুস্টেড কালার সহ ছবি পেতাম তাহলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো, বাট বাজেট হিসাবে এই রেঞ্জে যত ফোন আছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করি ঠিকঠাক আছে। দেন এই ফোনটাতে রয়েছিল ক্যামেরা টু এপিআর সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটাতে রয়েছিল 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং সাথে রয়েছিল 45 ওয়াটের চার্জার, এবং 45 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি চার্জ করতে আমাদের অ্যারাউন্ড 45 মিনিট থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই ফোনটাতে আবার 18 ওয়াটের চার্জার দিয়ে আমরা ফোনটা চার্জ করেছি, তখন অনেক স্লো চার্জ হয় নর্মাল অন্যান্য ফোনে যখন আমরা চার্জ করি 18 ওয়াট দিয়ে, বাট এই ফোনটা একটু বেশি সময় লাগে। সো আপনার অবশ্যই এই ফোনে থাকা চার্জার দিয়ে এই ফোনটি চার্জ করুন, বিকজ আমি রিয়েলমিরই 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা চার্জ করেছি, বাট অনেক টাইম নেয়। যাই হোক, এই ফোনটা যদি আমি স্ক্রিন অন টাইমের কথা বলতে চাই, হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের থেকে কিছুটা বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। বাট অপর দিকে যখন ফোনটা আমরা অনেক এক্সট্রিম ইউজ করেছি মোবাইল ডাটা দিয়ে, তার পাশাপাশি দেখা গেছে যে আমরা ওয়াইফাই দিয়ে লং টাইম গেম প্লে দেন ভিডিও দেখেছি, তখন এই ফোনটা স্ক্রিন অন টাইম মতো চার্জ ব্যাকআপ পেয়েছি 8 ঘন্টার মতো। এই মোবাইলতে প্রসেসর হিসেবে রয়েছিল ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসর। এটি একটি 5G ফোন এবং 5G প্রসেসর। তার পাশাপাশি এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার, এবং এই মোবাইলটিতে জিপি হিসাবে রয়েছে মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, কোনো ধরনের কোনো জাইরো ডিলের দেখা পাইনি, মোটামুটি ভালো গ্রাফিক সেটিং এই ফোনে খেলা যায়, ল্যাগিংস ইস্যু পাইনি। লং টাইম গেম প্লেতে হালকা হিট হয়, তখন যে আসলে গেম পারফরমেন্স কিছুটা ড্রপ করে, বাট সেটা খুব বেশি না, আর হিটটাও বেশি একটা থাকে না, কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডাও হয়ে যায়। এবং এই ফোনটা দিয়ে অ্যাশওয়ার গেমসটা যখন আমরা খেলেছি গ্রাফিক্স কোয়ালিটি যথেষ্ট ভালো থাকার কারণে গেমিং করে আমাদের অনেক ভালো লেগেছে, কোনো কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি, ইনফ্যাক্ট কোনো ফ্রেম ড্রপও পাইনি আমরা অ্যাশওয়ার গেমসটা এই ফোনে খেলে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্টই পাওয়া যায়, একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর একটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টেরই র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং প্রাইসের যদি কথা বলতে যাই, এই ফোনটা 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 16,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে, এবং এই ফোনটার 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 18,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে। অর্থাৎ মোটামুটি আপনার 16 থেকে 20,000 টাকার মধ্যে দুটো ভেরিয়েন্টেই এই ফোনটা পাবেন। আমার হাতে থাকা এই ফোনটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের। যাই হোক, এই ফোনটার বেশ কিছু ল্যাকিংস পেয়েছি আমরা ইউজ করতে, যে তার পাশাপাশি বেশ কিছু ভালো দিক রয়েছে, সেসব বিষয় নিয়ে এখন আলোচনা করব। নাম্বার 1, এই ফোনের ল্যাকিংসের কথা বলতে গেলে যেটা না বললেই নয়, এই ফোনটার ডিজাইন, স্পেশালি ব্যাক প্যানেলের এই ক্যামেরার ডিজাইনটা আমার কাছে যে অনেক খারাপ লাগে তা না, বাট এত বড় ক্যামেরা থাকলে হয় কি ফোনটা কোথাও রাখলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স থাকে। ফর দ্যাট রিজন ব্যাক প্যানেলের এই ক্যামেরার ডিজাইন অনেক সময় ভালো লাগলো, আবার অনেক সময় ভালো লাগে না। দ্যাট সেকেন্ড হলো এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেস কিছু সময় আমাদের কাছে একটু বেশি কম মনে হচ্ছে, যদিও 950 নিটস থিওরিটিক্যালি থিঙ্ক করলে কিন্তু যথেষ্ট বেশি, বাট আমার কাছে একটু কম মনে হচ্ছে, স্পেশালি দিনের বেলা বা দুপুরের দিকে ইউজ করতে গেলে একটু মনে হচ্ছে যে ব্রাইটনেসটা কম। দেন এই ফোনটা আনঅফিসিয়াল ফোন হিসেবে যেই রেঞ্জে এসেছে সেই রেঞ্জের ফোন হিসেবে এই ফোনটাতে অবশ্যই একটা আলট্রাওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল, এবং তার পাশাপাশি ফোনটার ইউআই যথেষ্ট স্মুথ, বাট ইউআইতে প্রচুর অ্যাপস এবং প্রচুর অ্যাডসও আসে, মানে আপনি কোনো কিছু করতে গেলে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, কিছু না কিছু অ্যাপস আপনাকে ইনস্টল করতে বলবে, রিকমেন্ড করবে। এই জিনিসগুলো আমার রিয়েলমির একদম চরম বিরক্তিকর লেগেছে। এইটা আমি মনে করি রিয়েলমি বের হয়ে আসা উচিত, কারণ এত অ্যাডস দেখতে অ্যাকচুয়ালি আমাদের কারোই ভালো লাগে না। দেন এই ফোনটার সাথে 45 ওয়াটের চার্জার রয়েছে, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ, দ্রুত চার্জ হয়, বাট যেটা হলো প্রবলেম, নর্মাল অন্য কোনো চার্জার দিয়ে সেটা 18 ওয়াটের হোক আর 20-22 বা আরও বেশি ওয়াটের হোক না কেন, এই ফোনটা কিন্তু অনেক স্লো চার্জ হয়। সো এই ফোনে থাকা চার্জার দিয়ে একমাত্র এই ফোন যদি আপনারা চার্জ দেন শান্তি পাবেন। অন্য চার্জার দিয়ে চার্জ দিলে আপনি চার্জ হবে, বাট টাইম বেশি নেবে। যাই হোক, এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে। প্রথমে যেটা বলবো, এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো। যারা গেমিংয়ের জন্য ফোন নিতে চাচ্ছেন তাদেরকে আমি শুরুতে বলে দিই, এই ফোনটা নিলে আপনারা 8GB র্যাম ভেরিয়েন্টের ফোনটা নিয়েন। সো গেম প্লেয়িং পারফরমেন্স অনেক ভালো থাকবে, এবং আমরা গেম প্লে করে এই ফোনে যথেষ্ট ভালো লেগেছে এবং মজা পেয়েছি বলতে চাচ্ছি।
এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে। দেন এই ফোনটাতে IP54 এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ বৃষ্টিতে ভিজলে এবং ধুলাবালি লাগলো এই ফোনটার কিছু হবে না। তার পাশাপাশি চার্জ ব্যাকআপও কিন্তু ইমপ্রেসিভ। আমরা মোটামুটি 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে, সো এটা আমি মনে করবো অনেকই ভালো। তার পাশাপাশি ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং সাউন্ড পারফরমেন্স যথেষ্ট নাইস, এবং ফোনটা নর্মাল ইউজে খুব একটা হিট হয় না, লং টাইম গেম প্লেতে হালকা হিট হয়, বাট সেটা কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডাও হয়ে যায়। আর ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে একটু আগে বললাম প্রচুর অ্যাডস এবং প্রচুর আননেসেসারি অ্যাপস দুটোই রয়েছে, সেই দুটো যদি বাদ দিই ইউআই যথেষ্ট বাটার স্মুথ এবং রিয়েলমির ইউআই নিয়মিত আমরা আপডেট পাই। সো সেই জিনিসটা অ্যাটলিস্ট আমি মনে করি লং টাইম কোনো একটা ফোন ইউজ করার সময় খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হলো এই ফোনটার ক্যামেরা আমি বলবো না যে অনেক ভালো, বাট 18-20 বা 15-20 হাজার টাকার ফোন হিসাবে আমি মনে করি ঠিকঠাক বা ওকে লেভেলের আছে। দেন হলো সব কথা শেষ কথা, এই ফোনটি আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা ফটোগ্রাফি অনেক বেশি করে না, বিকজ এটা আমি ফটোগ্রাফির জন্য আদর্শ ফোন বলবো না, বাট যারা অনেক গেমিং করেন তাদেরকে অবশ্যই আমি এই ফোনটা রিকমেন্ড করবো। বাট 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোন নেন। তার পাশাপাশি যারা লং টাইম মিডিয়া কনজিউমিং করেন এবং তার পাশাপাশি লং টাইম ফোনে কথা বলেন এবং সেই সাথে কোনো একটা ফোন নিতে চাচ্ছেন যেটা লং টাইম কমফোর্টেবল ইউজ করবেন, তাদের জন্য আমি মনে করি যে 16 থেকে 20 হাজার টাকার মধ্যে এই Realme Narzo 70X ওয়ান অফ দ্য বেস্ট ফোন। বাকিটা আপনার ইচ্ছা, যে ফোনটা নেবেন একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে ডিসিশন নিয়ে তারপরে কিনুন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Realme Narzo 70X অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।